হামলার তীব্রতা বাড়ালো ইরান। তেল আবিব হাইফায় দফায় দফায় বিস্ফোরণ, একদিনে ৮ জন সহ নিহত বেড়ে ২৩। ইসরায়েলের পাল্টা হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান ও ২ জেনারেল নিহত, প্রাণহানি বেড়ে ২২৪। দ্রুত শান্তি প্রতিষ্ঠার আশা ডোনাল্ড ট্রাম্পের। মধ্যস্থতায় আগ্রহ প্রকাশের দোয়ানের, প্রতিশোধের আগে কোনো আলোচনা না করার ঘোষণা তেহরানের, কূটনৈতিক সমাধানের তাগিদ বিশ্লেষকের। যদি ব্যর্থ হয় এখানে এক ধরনের আবার শান্তি ফিরিয়ে নিয়ে আসতে, তাহলে কিন্তু পুরোপুরি দায়ভার আমেরিকা নিবে বলে মনে হয়। ঠান্ডা মাথা এবং চিন্তাশীল মানুষদের এ বিষয়ে আরেকটু সক্রিয় হওয়া প্রয়োজন, যাতে করে এই যুদ্ধটাকে আপাতত থামানো যায়, কারণ জানমালের ক্ষতি হচ্ছে। আন্তর্জাতিক সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। পাল্টাপাল্টি হামলার তীব্রতা আরও বাড়িয়েছে ইরান ইসরায়েল। সংঘাতের চতুর্থ দিনে ইসরায়েলের বিভিন্ন শহরে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। সোমবারের হামলায় ৮ ইসরায়েলি নিহত হয়েছেন, এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জনে। অন্যদিকে নেতানিয়াহু বাহিনীর পাল্টা আঘাতে আইআরজিসির গোয়েন্দা প্রধান ও ২ জেনারেল নিহত হয়েছেন। ইরানে প্রাণহানি বেড়ে ২২৪ জনে দাঁড়িয়েছে। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনিকে হত্যায় ইসরায়েলি পরিকল্পনা ট্রাম্প আটকে দিয়েছেন বলে জানিয়েছে রয়টার্স। কঠোর জবাবের আগে তেল আবিবের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে কোনো আলোচনা হবে না বলে সাফ জানিয়েছে তেহরান। রাতে নিস্তব্ধতা বিদীর্ণ করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুটে যায় ইসরায়েলের দিকে। জেরুজালেমে বেজে ওঠে সাইরেন। স্থানীয় সময় সোমবার ভোররাতে ইসরায়েলে গত কয়েকদিনের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা চালায় পেজিশকিয়ান প্রশাসন। তেল আবিব, হাইফা সহ বিভিন্ন জায়গায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এতে হাইফায় একটি তেল শোধনাগারের পাইপলাইন ও ট্রান্সমিশন লাইন ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও পেতা তিকবাতে বেশ কিছু বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বাসিন্দাদের সরিয়ে নেওয়ার ব্যবস্থা করলেও বহু মানুষ হতাহতের খবর পাওয়া গেছে। ইসরায়েলের পাল্টা বিমান হামলায় নিহত হন ইরানের আইআরজিসির গোয়েন্দা শাখার প্রধান জেনারেল মোহাম্মদ কাজেমি, ডেপুটি জেনারেল হাসান মুহাক্কেক ও জ্যেষ্ঠ কর্মকর্তা মোহসেন বাঘিরি সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্য। এছাড়া ইরানের বেশ কয়েকটি অস্ত্র কারখানাকে লক্ষ্য করে ব্যাপক আক্রমণ চালায় নেতানিয়াহু বাহিনী। এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক প্রধান ইয়ার জামির বলেন, যখন তেল আবিব এই হামলার সূচনা করে তখন থেকেই তারা অনুমান করেছিলেন যে সামনে কঠিন সময় আসতে চলেছে। দেরি হলে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে এমন আশঙ্কা করেই আক্রমণ চালানো হয় বলে মন্তব্য করেন তিনি। এ সময় জনগণকে প্রতিরক্ষামূলক নির্দেশনা অনুসরণ করতে জোর দেওয়া হয়। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পরিকল্পনা করেছিল ইসরায়েল। তবে এতে ভেটো দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ২ শীর্ষ কর্মকর্তার বরাতে এমনটাই জানিয়েছে রয়টার্স। বার্তা সংস্থাটিকে এক মার্কিন কর্মকর্তা বলেন, ইরান এখনো পর্যন্ত কোনো মার্কিন নাগরিককে হত্যা করেনি, তাই দেশটির রাজনৈতিক নেতৃত্বের ওপর হামলার প্রশ্নই ওঠে না। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইসরায়েল ইরান সংঘাতের সবশেষ পরিস্থিতি নিয়ে আলোচনায় স্টুডিওতে আছেন সহকর্মী রবিউল ইসলাম আওলাদ। রবিউল, আপনাকে স্বাগত। আমরা যেমনটা জানি যে প্রতিনিয়তই বেড়ে চলেছে ইরান ইসরায়েল সংঘাত, এ সম্পর্কে আপনার কাছে সবশেষ কী তথ্য আছে আমাদেরকে জানাবেন। আলিশা, গত 4 দিন ধরে ইসরায়েল এবং ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। এই হামলায় এখন পর্যন্ত বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের যে তথ্য বলছে, সেই তথ্য অনুযায়ী ইরানের দাবি করেছে যে ইসরায়েলে এখন পর্যন্ত তারা ৩৭০টির বেশি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে। এছাড়া ২০০টিরও বেশি ড্রোন নিক্ষেপ করেছে বলে ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে। অন্যদিকে ইসরায়েল ইরানে পাল্টা যে হামলা চালিয়েছে, সেখানে তারা বলছে যে ইরানে এখন পর্যন্ত ৭৮০টি হামলা চালিয়েছে, এর মধ্যে বেশিরভাগই সামরিক স্থাপনা এবং পরমাণু প্রকল্পে। এছাড়া এই মুহূর্তে যে পাল্টাপাল্টি হামলা রয়েছে, আমার কাছে কিছু তথ্য আছে, আমরা সেগুলো একটু দেখতে চাই। যে 4 দিন ধরে যে আপনাকে যেটি বললাম যে হামলা হচ্ছে, সেই হামলায় এখন পর্যন্ত ইসরায়েলে যে প্রাণ হারিয়েছে 23 জন বা 24 জন, এরকম গণমাধ্যমে আসছে তথ্য। অন্যদিকে ইরানে কিন্তু 2 শতাধিক অর্থাৎ 224 জনের বেশি নিহত হয়েছে এবং আহতের সংখ্যা বহু বলা হচ্ছে। গত রাতে অর্থাৎ যে হামলা চালানো হয়েছে, সেই হামলায় তেল আবিব এবং বন্দর নগরী, ইসরায়েলের যে গুরুত্বপূর্ণ বন্দর নগরী,
এই বন্দর নগরীতে হামলা চালানো হয়েছে এবং সেখানে দফায় দফায় বিস্ফোরণ হয়েছে। আমরা জানি যে ইসরায়েলের যে এই বন্দর নগরী এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের যে মাল্টিন্যাশনাল কোম্পানি রয়েছে, জায়ান্ট যে কোম্পানিগুলো রয়েছে, সেই কোম্পানিগুলোর প্রধান কার্যালয় রয়েছে তাদের যে সেখানে। এছাড়া সেখানকার বন্দর নগরী বন্দর রয়েছে, জ্বালানি কেন্দ্র রয়েছে, সেখানে গ্যাস সরবরাহ কেন্দ্র রয়েছে। এছাড়া সেখানে একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের মতো একটি স্থাপনা রয়েছে, আমরা বিভিন্ন ভিডিওতে দেখতে পাচ্ছি। আপনার সাথে রবিল যদি যুক্ত করি তাহলে আমি বলতে চাই যে এ পর্যন্ত তো যতগুলো সংঘাত হয়েছে তার মধ্যে এটি সব থেকে বড় সংঘাত বলে বলছেন বিশ্লেষকরা। এটি হতে চলেছে এবং এটি কিন্তু সাধারণ যে নাগরিকরা আছেন তারা কিন্তু এতে ক্ষতির মুখে পড়তে পারেন, এমনটাই বলছেন বিশ্লেষকরা। হ্যাঁ, অবশ্যই এই যে যুদ্ধ, যে 4 দিনের যে সংঘাত, সেই সংঘাত বন্ধ হওয়ার মতো এখন পর্যন্ত কোনো আলামত নেই। বিভিন্ন দেশ, বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে অনেকেই আলোচনার মাধ্যমে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে, চেষ্টা করার কথা বলছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু সেই নেই। আলিশা, আমার কাছে এই নিয়ে একটি প্রতিবেদন রয়েছে, আমরা সেই প্রতিবেদনটি একটু দেখে আসতে পারি। ইরান ও ইসরায়েল সংঘাত বন্ধের শিগগিরই শান্তির আলোচনা হতে পারে বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার ভয়াবহতা। অশান্ত হয়ে উঠছে মধ্যপ্রাচ্য, উদ্বেগ আর উৎকণ্ঠায় পুরো বিশ্ব। এমন পরিস্থিতিতে কিছুটা আশার আলো দেখালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ইরান ইসরায়েলের সংঘাত বন্ধ ও শান্তি প্রতিষ্ঠার আশাবাদ ব্যক্ত করলেন তিনি। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি বলেন, ইরান ও ইসরায়েলের উচিত একটি চুক্তিতে পৌঁছানো এবং তা হবেই। এ নিয়ে প্রচুর টেলিযোগাযোগ ও বৈঠকও হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, বিশ্বের বিভিন্ন অঞ্চলের উত্তেজনা প্রশমনে তার ভূমিকার স্বীকৃতি অনেকেই না দিলেও সাধারণ মানুষ তা বোঝে। ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধ, ইউক্রেন রাশিয়া এবং ইসরায়েল হামাস যুদ্ধবিরতির আলোচনায় শান্তি প্রক্রিয়া এগিয়ে চলার পেছনে তার ভূমিকার কথা তুলে ধরেন ট্রাম্প। ইসরায়েল ও ইরানের মধ্যেও শিগগিরই শান্তি প্রতিষ্ঠা হবে বলে আশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। ইরান ইসরায়েলের সংঘাত সহজেই শেষ করার দাবি করে তেহরানকে সতর্ক করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রকে লক্ষ্যবস্তু বানালে তার চরম পরিণতি ভোগ করতে হবে। ট্রাম্পের এই শান্তি প্রত্যাশা আশার আলো দেখালেও শেষ পর্যন্ত তা কতটা সফল হবে তা নিয়ে সংশয়ে রয়েছেন বিশ্লেষকরা। ফক্স নিউজের এক সাক্ষাৎকারে ট্রাম্পের মন্তব্য নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের চাওয়া পূরণ, অর্থাৎ ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি প্রত্যাহার হলেই চুক্তি অর্থবহ হবে। নেতানিয়াহু সতর্ক করে বলেন, ইসরায়েলি বিমান বাহিনী এখন ইরান জুড়ে টার্গেট করে আঘাত হানতে পারছে, তাই ইসরায়েল এমন কোনো চুক্তির জন্য অপেক্ষা করবে না। সাক্ষাৎকারে নেতানিয়াহু একাধিকবার ট্রাম্পের প্রশংসা করে বলেন, তারা সম্পূর্ণ সমন্বিতভাবে কাজ করছেন। যদিও ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্র এই সংঘাতে সরাসরি জড়িত নয়। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। আলিশা, আমরা প্রতিবেদনে দেখলাম। এখন এই পর্যন্ত আপনি যে আগের প্রশ্ন করেছিলেন যে এই যুদ্ধের প্রভাব বা বিস্তারটা কতটুকু হতে পারে বা যুদ্ধ বন্ধের কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে কিনা, এখন পর্যন্ত আপনি যদি বলেন মোটেই না, যুদ্ধ বন্ধের এখন পর্যন্ত তাৎপর্যপূর্ণ কোনো ইঙ্গিত নেই। কারণ এরই মধ্যে দক্ষিণ চীন সাগরে যে মার্কিন রণতরী রয়েছে, সেই রণতরীও কিন্তু মধ্যপ্রাচ্যের দিকে রওনা হয়েছে। তার মানে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলেছেন যে সর্বসম্মতিভাবে সব ধরনের পাশে থাকবে ইসরায়েলের, অর্থাৎ যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের পাশে থাকে সেই ক্ষেত্রে কিন্তু যুদ্ধের মাত্রা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। আমাদের কাছে আরও কিছু তথ্য আছে, আমরা একটু দেখে নিতে চাই যে এই মুহূর্তে ইরানে যে 2 মোসাদ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে, ইরান দাবি করেছে, এবং সামরিক সরঞ্জাম উদ্ধার করেছে। ইরানের যে নিরাপত্তা বাহিনী, সেই নিরাপত্তা বাহিনী কিন্তু বলেছে যে তাদের কাছে সেখানে ড্রোন তৈরির সরঞ্জাম ছিল। অর্থাৎ ইরানের মাটিতে ইসরায়েল একটা সামরিক তৎপরতা শুরু করেছিল
নতুন ধরনের সেইখানেই ড্রোন তৈরি করে সেখানেই হামলার একটা পরিকল্পনা করেছিল। এই যে এই যুদ্ধের কিন্তু ইরানের সবচেয়ে বড় বেকায়দায় ফেলছে কিন্তু সেই ইরানের মধ্যেই মোসাদের সদস্যরা, এবং এই সদস্য যে বাইরে থেকে এসে এমনটি ধারণা করা হচ্ছে না। বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে যে ইরানের সরকার বিরোধী যারা রয়েছে, রেজা পাহলভি থেকে শুরু করে যে ছিল তার যার সমর্থক রয়েছে, সেখানে তাদেরকেই মোসাদ ট্রেন করেছে, প্রশিক্ষণ দিয়েছে এবং তাদেরকে সরকারের বিরুদ্ধে, ইরানি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের মতো এক ধরনের প্রস্তুতি নিয়ে তারা তৈরি করেছে। আরেকটি বিষয় যে এখন তাৎপর্যপূর্ণ তথ্য যে ইরান যে পরমাণু বিস্তার যে একটা চুক্তি ছিল, সেই চুক্তি থেকে বের হয়ে যাওয়ার জন্য তাদের পার্লামেন্টে একটি বিল তুলবে বলেছে। এছাড়া আরও একটি বিষয় যে হলো যে ইরানের যে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তিনি বলেছেন যে পরমাণু অস্ত্র তৈরি করার ইচ্ছা এই মুহূর্তে তাদের নেই। যার পশ্চিমা দেশগুলো যে বারবার অভিযোগ করছে যে পরমাণু অস্ত্র তৈরি করা যাবে না, যদি অস্ত্র তৈরি করা হয় তাহলে তার জবাব দেওয়া হবে, এই যুদ্ধের সূত্রপাত যে কারণে। কিন্তু ইরানের যে প্রেসিডেন্ট সাফ জানিয়ে দিয়েছেন যে তাদের পরমাণু অস্ত্র তৈরির কোনো ইচ্ছা নেই। আরেকটি বিষয় যে ইরানের যে শাসন ব্যবস্থার পরিবর্তন চায় ইসরায়েল, আমরা জানি যে এরই মধ্যে ইরানের ভেতরে বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন দল তারা সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে এবং এটা বলা হচ্ছে যে ইসরায়েলের মদদেই তারা এই কাজগুলো করছে, এবং যার প্রেক্ষিতেই ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী বলছে সেখানে শাসন ব্যবস্থার হয়তো পরিবর্তন করার ইচ্ছা নেই, কিন্তু সেখানে ঘটে গেলে যেতেও পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। ইরান এবং ইসরায়েলের সংঘাতকে নিয়ে তথ্য দিচ্ছিলেন সর্বশেষ আমাদেরকে রবিউল। ইসরায়েল ইরান সংঘাতকে নিজেদের শক্তি প্রদর্শনের ক্ষেত্র বানিয়েছে পরাশক্তি। শান্তি ফেরাতে ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র দায় নেবে না বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। সংঘাত থামাতে জাতিসংঘ, ওআইসির মতো জোটের ভূমিকা নিয়ে প্রশ্ন তাদের। যুদ্ধ ছড়িয়ে পড়লে কেবল মধ্যপ্রাচ্য নয়, মাশুল গুনতে হবে গোটা বিশ্বকে। তাই দ্রুত আলোচনার মাধ্যমে সমাধানের তাগিদ কূটনীতিকদের। ইসরায়েল ইরান সংঘাতে মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিরতা। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ ছড়িয়ে পড়লে মাশুল গুনতে হবে পুরো বিশ্বকেই। ইসরায়েলের হামলা ও ইরানের পাল্টা হামলায় তৈরি হওয়া যুদ্ধ পরিস্থিতিকে নিজেদের শক্তি প্রদর্শনের ক্ষেত্র বানিয়েছে পরাশক্তিরা। তবে যুদ্ধ খেলায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে যুক্তরাষ্ট্র তার দায় নেবে না বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। ইরান যে পাল্টা আক্রমণ করছে, আমরা আন্তর্জাতিক গণমাধ্যমেও দেখছি যে সেখানে চীন এবং রাশিয়া তাদেরকে সশস্ত্রভাবে সহায়তা করছে, এরকম রিপোর্ট আসছে, এটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলে। কাজে এখানে মার্কিন যুক্তরাষ্ট্র একদিকে, আরেকদিকে চীন এবং রাশিয়া, এদেরও একটা একে অপরের শক্তি প্রদর্শনী ইরান এবং ইসরায়েলের যে সংঘাত সেটার মধ্যে দিয়ে যদি ব্যর্থ হয় এখানে এক ধরনের আবার শান্তি ফিরিয়ে নিয়ে আসতে, তাহলে কিন্তু পুরোপুরি দায়ভার আমেরিকা নিবে বলে মনে হয় না। এটা প্রচ্ছন্নভাবে থাকতে পারে এবং শেষ পর্যন্ত হয়তো দায়ভারটি ইসরায়েল এবং ইরান উপরে ছেড়ে দেবে। এ যুদ্ধ এখনই থামানো না গেলে হুমকির মুখে পড়বে তেল সরবরাহ, ব্যাহত হবে বিশ্ব বাণিজ্য, যার মাশুল গুনতে হবে গোটা বিশ্বকে। যদি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায় তাহলে তেলের সাপ্লাই, বিশ্বব্যাপী তেলের সাপ্লাই কমে যাবে, তেলের দাম বেড়ে যাবে, গ্যাসের দাম বেড়ে যাবে। আমাদের মতো দেশগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ব। আমরা ওখান দিয়ে ব্যবসা বাণিজ্য, আমাদের রপ্তানি বাণিজ্য চলে ওখান দিয়ে, সেটা বন্ধ হয়ে যাওয়ার একটা আশঙ্কা তৈরি হবে। মধ্যপ্রাচ্যে আমাদের লক্ষ লক্ষ মানুষ কাজ করে, তাদের চাকরি বাকরি ব্যাহত বা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হবে। সংকটে জাতিসংঘ বা ওআইসির মতো আন্তর্জাতিক বা আঞ্চলিক জোটগুলোও কোনো কাজে আসছে না। আলোচনার টেবিলকেই একমাত্র ভরসা মানছেন কূটনীতিকরা। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে নিজেদের যে সম্পর্ক, আন্তঃসম্পর্ক এবং অন্যান্য বিভিন্ন যে সংগঠনগুলো আছে, বড় সংগঠন যদি আমরা ওআইসি ধরি, অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ, এগুলো কিন্তু খুব বেশি ভূমিকা সাম্প্রতিককালে রাখেনি। চিন্তাশীল মানুষদের এ বিষয়ে আরেকটু সক্রিয় হওয়া প্রয়োজন, যাতে করে এই যুদ্ধটাকে আপাতত থামানো যায়। এটা যদি কোনো কারণে এই আক্রমণের ফলে পারমাণবিক বিকিরণ শুরু হয়, তাহলে সেটা কিন্তু ভয়ঙ্কর একটা পরিস্থিতির সৃষ্টি করবে। 2003 সালে মার্কিনীদের ইরাক আক্রমণের পর থেকেই অস্থিতিশীল মধ্যপ্রাচ্য। শান্তি ফেরাতে ঐক্য পুনরুদ্ধারকেই একমাত্র সমাধান হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সেটা কিন্তু জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক সময় আরো থাকছে। যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্যে গোলাগুলিতে নারী শিশু সহ নিহত 3 জড়িত সন্দেহে এক কিশোর আটক। কারণ জানতে তদন্ত করছে পুলিশ।
ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইরানের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার পার্লামেন্টে দেয়া বক্তব্যে তিনি বলেন, বিশ্বের কোনো শক্তির কাছে মাথা নত করবে না তেহরান। ইসরায়েল ইরান সংঘাত বন্ধের মধ্যস্থতায় এই আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। এক ফোন আলাপে ট্রাম্পকে বিষয়টি জানান এরদোয়ান। এদিকে ইরানের পরমাণু কর্মসূচি ইস্যুতে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সুরে ইউরোপীয় কমিশনের প্রধান বলেছেন, তেহরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়। ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত গোটা মধ্যপ্রাচ্য। দুপক্ষের হামলায় বাড়ছে হতাহতের সংখ্যা। সংঘাত বন্ধে এখনো আসেনি কার্যকর কোনো পদক্ষেপ। আন্তর্জাতিক মহলও বিভক্ত হয়ে পড়েছে তেহরান তেল আবিবের বিষয়ে। ইরান ইসরায়েল প্রশাসনও একে অন্যের বিরুদ্ধে হুমকি অব্যাহত রেখেছে। সোমবার ইরানের পার্লামেন্টে বক্তব্য রাখেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে দেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। পেজেশকিয়ান বলেন, সহিংসতা আর হত্যার মাধ্যমে ইরানকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলা সম্ভব না। বিশ্বের কোনো শক্তির কাছে তেহরান মাথা নত করবে না বলেও মন্তব্য তার। ইসরায়েল ইরানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ফোনালাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। সংঘাত বন্ধের মধ্যস্থতায় তুরস্ক প্রস্তুত আছে বলে ট্রাম্পকে জানান এরদোয়ান। একই সঙ্গে কূটনীতিকেই ইরানের পারমাণবিক সমস্যা সমাধানের একমাত্র উপায় বলে ট্রাম্পকে জানান এরদোয়ান। ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে ইরানের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। ইরানের পরমাণু কর্মসূচি ইস্যুতে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সুরেই কথা বলছে ইউরোপীয় ইউনিয়ন। জোটের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বলেন, ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপেও তাকে একথা জানান তিনি। ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান সামরিক সংঘাতের মধ্যেই ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কাল্লাস মঙ্গলবার একটি ভার্চুয়াল বৈঠকের আহ্বান জানিয়েছেন। এই বৈঠকে ইউরোপের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেবেন। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। কানাডায় শুরু হয়েছে বিশ্বের শিল্পোন্নত 7 দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ফোরাম G7-এর 51তম সম্মেলন। চলবে 17 জুন পর্যন্ত। বিশ্বজুড়ে শান্তি, নিরাপত্তা আর ভূ রাজনৈতিক টানাপোড়েনের এক ক্রান্তিলগ্নে আয়োজিত এই বৈঠকে অংশ নিচ্ছেন বিশ্ব নেতারা। আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকছে ইরান ইসরায়েল সংঘাত, ইউক্রেন সংকট এবং ট্রাম্পের শুল্ক নীতি। রোববার থেকে কানাডার ক্যানানাস্কিসে শুরু হয়েছে 3 দিনব্যাপী 51তম G7 সম্মেলন। পাহাড় ঘেরা বিলাসবহুল এই রিসোর্টে আয়োজিত সম্মেলনে যোগ দিতে এরই মধ্যে কানাডায় পৌঁছেছেন সদস্য দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা। এবারের মূল আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে ইরান ইসরায়েল সংঘাত, ইউক্রেন সংকট এবং মার্কিন শুল্ক নীতিতে বিশ্বব্যাপী মন্দার আশঙ্কা। এই সম্মেলনের মধ্য দিয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক পরিসরে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বেও বিশ্বের নজর থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এরই মধ্যে সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন বাণিজ্য ও নিরাপত্তা চুক্তির ইঙ্গিত দিয়েছেন কার্নি। তবে ট্রাম্পকে সামলানোই হবে তার সবচেয়ে বড় কূটনৈতিক চ্যালেঞ্জ। কানাডা শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা, গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ চেইন গঠন এবং কর্মসংস্থান সৃষ্টি, এই 3টি বিষয় এবারে সম্মেলনের মূল লক্ষ্য হিসেবে ঠিক করলেও তীব্র ভূ রাজনৈতিক উত্তেজনার কারণে নির্ধারিত এজেন্ডা থেকে অনেকটাই সরে যেতে হয়েছে আয়োজকদের। এছাড়া ইউক্রেন যুদ্ধ নিয়েও থাকছে আলাদা সেশন। সম্মেলনের পাশাপাশি একাধিক দ্বিপাক্ষিক বৈঠকেও ব্যস্ত থাকবেন নেতারা। ট্রাম্প কার্নি বৈঠকের পাশাপাশি ট্রাম্পের সঙ্গে মেক্সিকোর প্রেসিডেন্টের প্রথম মুখোমুখি বৈঠকও হতে যাচ্ছে এবার। এরই মধ্যে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন মার্ক কার্নি। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। 116 বছরের ইতিহাসে প্রথমবারের মতো নারী নেতৃত্ব পেল যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা MI6। ব্লেজের নিয়োগকে ঐতিহাসিক আখ্যা দিলেন স্টারমার। অবরুদ্ধ গাজায় ইসরায়েল বাহিনীর হামলায় একদিনে আরও 59 ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলার কেন্দ্র ছিল নেটজারিম করিডোরের পাশের গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ কেন্দ্র। জাতিসংঘের মতে GAEF এর এই নতুন ত্রাণ ব্যবস্থা মানবিকতার পরিপন্থী। অন্যদিকে হামাসের অভিযোগ ত্রাণকে যুদ্ধাস্ত্রে পরিণত করেছে ইসরায়েল। জাতিসংঘের মতে GHF এর এই নতুন ত্রাণ ব্যবস্থা মানবিকতার পরিপন্থী। জাতিসংঘের মানবিক বিষয়ক সংস্থার মুখপাত্র বলেন, এটি একটি ব্যর্থ মানবিক উদ্যোগ, যার কারণে ত্রাণ পৌঁছানোর কাজটি ঠিকমতো চলছে না। অন্যদিকে হামাস বলছে ত্রাণকে যুদ্ধাস্ত্রে পরিণত করেছে ইসরায়েল।
গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন কাজ শুরুর পর থেকে এখন পর্যন্ত ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলি হামলায় 274 জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, আহত 2000-এর বেশি। এছাড়া ইসরায়েলের অভিযানে এখন পর্যন্ত গাজায় মৃতের সংখ্যা 55,000 ছাড়িয়েছে। আহত হয়েছেন লাখ লাখ ফিলিস্তিনি। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। ভারতের আহমেদাবাদে বিমান বিধ্বস্তের ঘটনায় স্বজনদের কাছে নিহতের মরদেহ হস্তান্তর করা হয়েছে। পরিবারগুলোতে নেমে এসেছে শোকের ছায়া। ছেলে ভাই হারিয়ে দিশেহারা স্বজনেরা উঠে আসছে একের পর এক হৃদয় বিদারক গল্প ও স্মৃতিচারণ। এদিকে তদন্তের সহায়তায় ঘটনাস্থল পরিদর্শন করেছে বোয়িং, FAA এবং US ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি বোর্ডের কর্মকর্তারা। লন্ডন যাওয়ার স্বপ্ন ছিল 30 বছর বয়সী লরেন্স ক্রিশ্চিয়ানের। বাবার মৃত্যুর পর মা আর বোনের বেঁচে থাকার একমাত্র সম্বল ছিলেন তিনি। লরেন্স বাবার অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য লন্ডন থেকে দেশে ফিরেছিলেন, আর এবার তাকে বিদায় জানাতে হলো সেই পরিবারকেই। মায়ের চোখে অশ্রু, বোনের কণ্ঠে থেমে যাওয়া কান্না। লরেন্স ক্রিশ্চিয়ান বৃহস্পতিবার সকালে মাকে ভিডিও কলে বলেন, লন্ডন পৌঁছেই আবার কথা হবে, এটাই ছিল শেষ কথা। এরপরে আহমেদাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি বিধ্বস্ত হয়। আমার ছেলে আমাকে বলেছিল আমি যেন যে কোনো চিকিৎসার খরচের কথা তাকে জানাই, সে টাকা পাঠাবে। আমার ছেলে এও বলেছিল খুব শিগগিরই ফিরে এসে আমাকে সঙ্গে করে নিয়ে যাবে এবং লন্ডনে গিয়ে আমার চিকিৎসা করাবে। এদিকে দুর্ঘটনার দিন মায়ের চায়ের দোকানের ভেতর ঘুমাচ্ছিলেন 14 বছর বয়সী কিশোর আকাশ। এই সময় যেন প্রকৃত অর্থেই তার পরিবারের ওপর আকাশ ভেঙে পড়ে। বিমান বিধ্বস্তের ঘটনায় কিশোরটির মা প্রাণে রক্ষা পেলেও নিহত হন আকাশ। পরিবারের এই ছোট্ট সদস্যের শেষকৃত্যের অনুষ্ঠানের আয়োজনে মা বোনের আহাজারি যেন থামছেই না। অনেক পরিবার এখনো অপেক্ষা করছেন প্রিয়জনদের খোঁজে। গুজরাটে রোববার কল্পনা প্রজাপতির শেষকৃত্যে অংশ নেয় তার পরিবার। ফুলে মোড়া কফিন বহন করে শ্মশানের দিকে নিয়ে যান আত্মীয় স্বজন। বুক ভাঙা কান্নায় বিদায় জানান প্রিয়জনকে। ঘটনার 3 দিন পর রোববার ঘটনাস্থলে পৌঁছান বোয়িং, FAA এবং US ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি বোর্ডের কর্মকর্তারা। তারা ঘটনাস্থল ঘুরে দেখেন, যেখানে 12 জুন সকালে আহমেদাবাদে উড্ডয়নে কিছুক্ষণ পরে বিধ্বস্ত হয় বোয়িং 7878 ড্রিমলাইনারটি। ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় জানিয়েছে, দেশ জুড়ে বোয়িং 787 বহরের জরুরি পরিদর্শন শুরু হয়েছে। তদন্তে উড্ডয়নের সময় ল্যান্ডিং গিয়ার খোলা থাকার বিষয়টি উঠে আসে। এছাড়া থ্রাস্ট ও ফ্ল্যাপ নিয়েও সমস্যার ইঙ্গিত মিলেছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্যের ওয়েস্ট ফেস্ট উৎসবে গোলাগুলিতে নিহত হয়েছেন 3 জন। স্থানীয় সময় রোববার ওয়েস্ট ভ্যালি সিটিতে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, 2 গোষ্ঠীর বাগবিতণ্ডা হাতাহাতির পর্যায়ে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় 16 বছর বয়সী এক কিশোর গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান 3 জন। নিহতরা হলেন 18 বছর বয়সী এক যুবক, 41 বছর বয়সী এক নারী এবং 8 মাসের এক শিশু। সঙ্গে সঙ্গে ওই কিশোরকে লক্ষ্য করে এক পুলিশ কর্মকর্তা গুলি ছুড়লেও তার লক্ষ্য ভ্রষ্ট হয়। পরে আটক করা হয় ওই কিশোরকে। স্থানীয়ভাবে বিভিন্ন সংস্কৃতির মিলন মেলা হিসেবে প্রতি বছর আয়োজন করা হয় ওয়েস্ট ফেস্ট। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়ায় আকস্মিক বন্যায় অন্তত 4 জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও 4 জন। স্থানীয় সময় শনিবার বিকেলে প্রবল বৃষ্টির পর রাজ্যটির উত্তরে ঘটে এই দুর্যোগ। রাজ্যের গভর্নর প্যাট্রিক মরিসি জানিয়েছেন, মাত্র 1 ঘন্টার মধ্যে 3 থেকে 4 ইঞ্চি বৃষ্টি হওয়ায় সৃষ্টি হয় আকস্মিক বন্যা। এতে ওয়েস্ট ভার্জিনিয়ার ট্রায়োডেলফিয়া শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ধ্বংস হয়ে গেছে বহু বাড়িঘর, সড়ক ও যানবাহন। প্রত্যক্ষদর্শী ভিডিওতে দেখা যায়, পানির তোড়ে ধসে গেছে অবকাঠামো। নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ। 116 বছরের ইতিহাসে প্রথমবারের মতো যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা MI6 এর প্রধান হিসেবে নিয়োগ পেলেন কোন নারী। ব্লেজ মেটরওয়েলিকে সংস্থাটির প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে অ্যানথ্রোপোলজি পড়া মেটরওয়েলি 1999 সাল থেকে যুক্তরাজ্যের সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিসে কর্মরত আছেন। বর্তমানে প্রযুক্তি ও উদ্ভাবন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এর আগে মধ্যপ্রাচ্য ও ইউরোপে কাজ করেছেন মেটরওয়েলি। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই নিয়োগকে
ঐতিহাসিক আখ্যা দেন। নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে গর্বিত ও সম্মানিত মেট্রোভেলি। জানান, MI6 এর প্রধান হিসেবে সন্ত্রাসবাদ প্রতিরোধ, শত্রু রাষ্ট্রের কর্মকাণ্ড ব্যাহত এবং সাইবার নিরাপত্তা জোরদারের দায়িত্ব পালন করবেন তিনি। এই বছর শেষে এই দায়িত্ব গ্রহণ করবেন ব্লেজ মেট্রোভেলি। আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। হামলার তীব্রতা বাড়ালো ইরান ইসরায়েল। তেল আবিব হাইফায় দফায় দফায় বিস্ফোরণ, ইরানের গোয়েন্দা প্রধান ও 2 জেনারেল নিহত। আলোচনার প্রস্তাব সাফ নাকচ তেহরানের। যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্যে গোলাগুলিতে নারী শিশুসহ নিহত 3, জড়িত সন্দেহে এক কিশোর আটক। কারণ জানতে তদন্ত করছে পুলিশ। এবং 116 বছরের ইতিহাসে প্রথমবারের মতো নারী নেতৃত্ব পেল যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা MI6। ব্লেজের নিয়োগকে ঐতিহাসিক আখ্যা দিলেন স্টারমার। এ ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়।